ঘনীভূত পরিস্থিতি যা গত কয়েক মাস ধরে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে একটা কথা না বললেই নয়, এপার বাংলায় মুর্শিদাবাদে যে ঘটনা অন্তত যেভাবে ঘটছে তাতে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন করছেন যা ঘটছিল কয়েক মাস আগে ওপার বাংলার সেই ছবির সঙ্গে অন্তত এ বঙ্গের ফারাকটা কোথায় নজর আসছে। এবার আসি বাংলাদেশের কথায়, কারণ সব থেকে বড় যে চ্যালেঞ্জের মুখে মোহাম্মদ ইউনূসকে পড়তে হয়েছে অন্যদিকে গত কয়েকদিন ধরে, যেখানে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধান তিনি কোথায়, তিনি কেন গেলেন, 6 দিনের যে সফর অন্তত রয়েছে সেই সফরে তার কি উদ্দেশ্য ছিল সে নিয়েও আমরা একটা দীর্ঘ চুলচে আলোচনা করেছি, তার বিশ্লেষণ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আবহের মধ্যেই হঠাৎ আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামে প্রবেশ করলো রুশ যুদ্ধ জাহাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই রুশ যুদ্ধ জাহাজ হঠাৎ কেন বাংলাদেশে প্রবেশ করলো আর গোটা চট্টগ্রাম বন্দর ঘিরল রুশ নৌবাহিনী? তাহলে কি কাউন্টার করতেই ঢাকা জুড়ে নামলো সেনা সাঁজোয়া বাহিনী? তবে এই নৈরাজ্যের মধ্যে এটাই প্রশ্ন, কোথায় রয়েছেন ওয়াকারুজ্জামান? কেনই বা বাংলাদেশ জুড়ে এখন জেলের ভিতরেই অরাজকতা চলছে, গুলি লড়াই চলছে? বাংলার সীমান্তবর্তী জেলাগুলির কথা বলছিলাম, আর এই বাংলার সীমান্তবর্তী জেলা অর্থাৎ মুর্শিদাবাদের যা ঘটছে, মালদায় যা ঘটেছে, এই প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকাগুলো যেখানে একাধিক এলাকা কাঁটা তারহীন অবস্থা রয়েছে, আর এই সমস্ত এলাকা যেখানে নাশকতার যোগে উঠে আসছে স্পেন যোগ। কি বলছে অন্তত গোপন গোয়েন্দা রিপোর্ট, খুব গুরুত্বপূর্ণ। আর চট্টগ্রামে কেন হঠাৎ করে রুশ যুদ্ধ জাহাজ, এই গোটা বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভাবাচ্ছে গোয়েন্দা কর্তাদের। কি গোয়েন্দা রিপোর্টের তথ্য সামনে আসে আমরা অবশ্যই একটু আলোচনার জন্য যাব। 0 আওয়ারে এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, খুব গুরুত্বপূর্ণ, এর কদিন আগে আমরা আলোচনা করছিলাম যে 6 দিনের জন্য যেভাবে অন্তত ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গিয়েছিলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়, সঙ্গে ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা হচ্ছে, সেক্ষেত্রে ভারতের তরফ থেকে বারবার সৌজন্যে বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও চট্টগ্রামে রুশ যুদ্ধ জাহাজ প্রশ্নের মুখে ফেলছে। গোয়েন্দা রিপোর্টে অনেকগুলো তথ্য উঠে আসছে, কি সেই রিপোর্টে কি রয়েছে? দেখো, সর্বশেষ কতগুলো বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ কতগুলো বিষয়ের ক্ষেত্রে আছে না বৃত্তকে আমরা সম্পূর্ণ করব। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেখানকার যে কন্টেম্পোরারি ইস্যুজ আমরা তুলছি, তবে তুমি মনে করে দেখবে যে বাংলাদেশের হিজবুত তাহরির জঙ্গি মাহফুজ আলম তিনি সোশ্যাল সাইটে কয়েক মাস আগে একটা ম্যাপ পোস্ট করেছিলেন, আবার ডিলিটও করেছিলেন, অনেকের হাতে যে ম্যাপটা ঘুরছে এখনো পর্যন্ত। তিনি বৃহত্তর অর্থাৎ বাংলাদেশ এবং এপার অর্থাৎ ভারতের একটা বড় অংশকে নিয়ে বাংলাস্থান এর যে ম্যাপটি তিনি প্রকাশ করেছিলেন, এটা তাদের হিডেন এজেন্ডার মধ্যেই পড়ে। এবং যে বৃত্তটা আজকে আমরা সম্পূর্ণ করব, যেটা দর্শকদের জেনে রাখা প্রয়োজন, যে কেন বাংলাদেশ নিয়ে আমরা এতদিন প্রোগ্রাম করেছি এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল, এবং এপার বাংলার ক্ষেত্রে বা সীমান্তবর্তী অংশের ক্ষেত্রে স্পেন যোগটাই বাকি। সবার আগে বলবো যে কেন হঠাৎ চট্টগ্রামে রুশ যুদ্ধ জাহাজ প্রবেশ করলো, কারণ আমাদের মনে রাখতে হবে যে গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে সেখানে ইন্দ্রপোল একটি মহড়ায় রাশিয়া এবং ভারত উভয় পক্ষের নৌবাহিনী, আমাদের বিভিন্ন যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, আমাদের বিভিন্ন যুদ্ধ জাহাজগুলো অংশ নিয়েছে এবং সেখানেই রুশ যুদ্ধ জাহাজ ছিল। ফলে রুশ যুদ্ধজাহাজ হঠাৎ করে কেন চট্টগ্রামে গতকালই প্রবেশ করেছে, আমরা সেই ছবি দেখেছি, সেই ছবি স্ক্রিনে রাখছি। তার সবথেকে বড় কারণ হলো যে এটা প্রয়োজন ছিল, কারণ আমরা বলছি না যে আমাদের এনএসএ আজিজ ডোভালের সঙ্গে রাশিয়ার যিনি এনএসএ আছেন নিকোলাস পাত্রুভে, তার মধ্যে কোনো হটলাইনে কথা হয়েছে কিনা আমরা জানি না বা আমাদের তথ্য আসেনি, কিন্তু এমনটাও হতে পারে যে এমন কিছু আলোচনা হয়েছে যেটা আমরা টেকনিক্যাল কারণে হয়তো বলতে পারছি না। সেই জায়গা থেকেই এই প্রবেশ হয়েছে বলে অনেকে মনে করছেন। বাংলাদেশের একটা বড় অংশে পাকিস্তান এখন একেবারে কবজা করে রেখেছে, পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান সেনা তা নিয়ন্ত্রণ করছে। এবং যখন নির্দিষ্টভাবে ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফরে গেলেন পাকিস্তানে না গিয়ে, সেই মুহূর্তে আইএসআই প্রমাদ গুনল এবং তারা আরও বেশি নিয়ন্ত্রণ বাড়ানো শুরু করলো এবং রাশিয়ার তরফে গোয়েন্দা বার্তা আসে পৌঁছলো আমাদের কাছে বলে বিভিন্ন সোর্স জানাচ্ছে। এবং সেই সময় এই যুদ্ধজাহাজ গিয়ে পৌঁছলো চট্টগ্রামে, চট্টগ্রাম বন্দরে ভিড়ল, অর্থাৎ মহড়া থেকে সরাসরি। এবং তার পাশাপাশি এই যুদ্ধজাহাজ আগামী 4 দিন থাকবে। শুধুমাত্র নৌবাহিনীর শীর্ষকর্তা রাশিয়ার তারাই নন, রাশিয়ার যারা ডিপ্লোম্যাটস আছেন তারাও এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যে
যে সামরিক ঘাঁটিগুলো অর্থাৎ নৌবাহিনীর ঘাঁটিগুলোকে পরিদর্শন করবেন, তাদের যুদ্ধ জাহাজগুলোকে দেখবেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন। অর্থাৎ পাকিস্তানের যে প্রভাব এই মুহূর্তে রয়েছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে পারছি না যে এখানে অজিত ডোভাল ঠিক কতটা তার যে কৌশলী চাল প্রয়োগ করেছেন, আমরা জানি না সেটা। এবং একই সঙ্গে তোমাকে বলবো, রাশিয়ার এই প্রবেশের পরেই আমরা বাংলাদেশের কি দেখলাম যে ঢাকাতে রোববার দিন একেবারে 7 সকাল থেকে 9th ডিভিশনের সাজোয়া গাড়ি এবং তাদের যে ট্যাঙ্ক এবং আর্ম ফোর্স ঢাকার রাস্তায় নেমে পড়েছে। ঢাকার কোথায় নেমে পড়েছে? ঢাকার সচিবালয় চত্বর জুড়ে সেখানকার আর্ম ফোর্স নেমে পড়েছে। পুরো ঢাকা থেকে নিরাপত্তার ঘেরাটোপে সেনাবাহিনী নিয়ে ফেলেছে গত কাল অর্থাৎ রোববার থেকেই। সেই ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, সিএন বলছে না, সেই ছবি সরাসরি বাংলাদেশ থেকে আমাদের হাতে সোর্স মারফত এসে পৌঁছচ্ছে। এবং সেনাবাহিনীর কাছে ইনফরমেশন গেছে যে এক্ষুনি যদি নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে পাকিস্তান পুরোপুরি কবজা করবে এই দেশটিকে। এবং ওয়াকারুজ্জামান তিনি দেশে ফিরেছেন, তিনি সক্রিয় হয়েছেন। এবং তোমাকে বলে রাখবো যে সক্রিয় হওয়ার পরিপ্রেক্ষিতে যে প্ল্যানিং পাকিস্তানের ছিল, যে প্ল্যানিং ইউনুস সিন্ডিকেটের ছিল, তোমাকে দুটো আমি জেলের কথা বলছি সেখানকার জেল। একটি কেরানীগঞ্জের সেন্ট্রাল জেল এবং অন্যটি কুষ্টিয়ার জেল। সেখানে একে একে জঙ্গিদের জেল ভেঙে বের করে দেওয়া হচ্ছিল এবং গুলির লড়াই শুরু হয়। সেই ছবি আমাদের হাতে এসছে, একদম সরাসরি নির্দিষ্টভাবে ছবি আমরা দেখাচ্ছি সিএনএর স্ক্রিনে। মারাত্মকভাবে গুলির লড়াই চলছে সেখানে এবং সেনাবাহিনীকে নামানো হয়। সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণ করে, জঙ্গিদের ছিনিয়ে নিয়ে গিয়ে সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পরিবেশ খুবই খারাপ। সেই ছবি আমাদের স্ক্রিনে রয়েছে যে সেনাবাহিনী নামিয়ে জেল ভাঙা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতটাই বিপজ্জনক বাংলাদেশ। এবার আমরা আসবো যে কোথায় অঙ্কটা মিলছে। তুমি ভালো করে দেখো যে 6ই এপ্রিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গেলেন রাশিয়াতে এবং তার সঙ্গে আমরা বলছি না যে ভারতের অজিত ডোভাল, আমাদের এনএসএ অজিত ডোভাল তিনি কোনো নির্দিষ্ট মতামত ছিল, আমি জানি না, আমরা বলতে পারছি না। কিন্তু ওয়াকারুজ্জামান গেলেন, রাশিয়ার সঙ্গে একাধিক চুক্তি মৌখিক ব্যাপারগুলো হলো এবং রাশিয়ার ফোর্স ঢুকলো বাংলাদেশে। এবং তার পাশাপাশি 7ই এপ্রিল আরেকটা ঘটনা ঘটলো, সেটা বিপজ্জনক ঘটনা। এই প্রথম আমরা জানাবো যে 7ই এপ্রিলের সঙ্গে এই দেশের এই রাজ্যের যোগটা কি। 7ই এপ্রিল একটা ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স কনফারেন্সকে ইস্যু করা হলো। সেটা ইস্যু করে একেবারে সরাসরি স্পেন, ইউরোপিয়ান কান্ট্রি, সন্দেহের জায়গা নেই। সেখানে মাদ্রিদে পৌঁছে গেলেন বাংলাদেশের ডিজিএফআই চিফ, আমি বলছি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি পৌঁছলেন মাদ্রিদে এবং তার সঙ্গী হলেন ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি হাসান কবির। এই দুজন পৌঁছে গেলেন, মাদ্রিদে পৌঁছলেন এবং সেখানকার যে ইন্টেলিজেন্স কনফারেন্সটাকে জাস্ট সামনে রাখা হলো, কারণ গোয়েন্দা রিপোর্ট যেটা আমাদের কাছে যে পৌঁছচ্ছে তা মারাত্মক। সেখানে বসে আইএসআইয়ের ডেপুটি চিফ আইএসআইয়ের তিনি ছিলেন এবং ছিল তুরস্কের যে গোয়েন্দা সংস্থা ফাদ্দাত, অর্থাৎ যাকে আমরা এমটিআই বলে থাকি, এই ফাদ্দাত, অন্যদিকে আইএসআই এবং ডিজিএফআই এর যে অংশ ওয়াকারুজ্জামানের বিরোধী, তারা সেখানে একটা গোপন বৈঠক করে। সেই বৈঠকে শুরু হয় একটা গোপন ব্লুপ্রিন্ট তৈরি হয়। অর্থাৎ 4 এপ্রিল তুমি মনে করে দেখো ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ হলো। সেই বিল কি ঠিক, কতটা ভুল, কতটা সদর্থক, সেই বিতর্কে আজকে আমরা যাচ্ছি না, সেই প্রশ্ন যাচ্ছি না। এই বিলটি পাশ হয়, পাশ হওয়ার পর প্ল্যানিং হয় যে এই বিলটিকে ইস্যু করে সেখানকার একটা বড় অংশ মানুষকে খেপিয়ে তুলতে হবে। এক্ষেত্রে তোমাকে বলব যে 2022 সালে তুমি মনে থাকতে পারে তোমার এনআইএ একটা ব্যাপক স্ট্রাইপস, এবং শুধু এনআইএ না, ভারত সরকারের তরফে অনেকগুলো এজেন্সি একসঙ্গে নেমেছে। নাম ছিল অপারেশন অক্টোপাস এবং স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি, যেটা পরবর্তী সময় নামকরণ করে পরিবর্তিত নাম হয় পিএফআই, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। তাদের সমস্ত সংস্থায় হানা দেয় এনআইএ এবং অন্যান্য এজেন্সিগুলো। এবং পিএফআইয়ের যে গ্রাউন্ড ওয়ার্কাররা এখনও সক্রিয় আছে, বিশেষ করে বাংলা, বিহার এবং অসমের বিস্তীর্ণ অংশে। মাদ্রিদে বসে, অর্থাৎ কলকাতা থেকে দূরত্ব প্রায় 8,500 কিলোমিটার, মুর্শিদাবাদের হিসাব ধরলে প্রায় 9,000 কিলোমিটার, 9,000 কিলোমিটার দূরে বসে প্ল্যানিং হয় যে এইখানে এই পিএফআইয়ের গ্রাউন্ড ওয়ার্কারদের সক্রিয় করা হবে। গোয়েন্দা রিপোর্ট আমাদের তাই আসছে, সোর্স তাই বলছে। এবং এইখানে এই ওয়াকফ আন্দোলনকে সামনে রেখে পিএফআইয়ের যারা নিষিদ্ধ গোষ্ঠী তাদেরকে আপাতভাবে সক্রিয় করে সেখানে ব্যাপক নাশকতা তৈরি করতে হবে। এবং একই সঙ্গে সীমান্ত পেরিয়ে
সেখানকার স্লিপার সেল এবং মডিউল যেগুলো আছে তাদের মাধ্যমে হিজবুত তাহরি, আনসারুল্লাহ বাংলা টিম এই সমস্ত জঙ্গি গোষ্ঠী জঙ্গিদের অনুপ্রবেশ করানো হবে। এবং 7ই এপ্রিলের পর তুমি দেখবে, তুমি যদি এই নাশকতার ছবিটা দেখো আমাদের সীমান্তবর্তী রাজ্যে, সেখানে কিন্তু সেভাবেই এটা অপারেটেড হয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। এবং মাদ্রিদে বসে গোটা প্ল্যানিংটা হয় কীভাবে এই অশান্ত করা যায়। এবং গোটা প্ল্যানিংয়ে রয়েছে বাংলাদেশের ডিজিএফের বড় অংশ, আইএসআই এর ডেপুটি এবং একই সঙ্গে রয়েছে ফাড্ডা, কারণ ফাড্ডাই রীতিমতো পিএফআইকে ফান্ডিং করে বলে গোয়েন্দা রিপোর্ট বলছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে শুধুমাত্র এ রাজ্য নয়, যখন এ রাজ্যের ঘটনাটা ঘটছে, তোমাকে একটা ছবির কথা আমরা বলবো যে ত্রিপুরাতে একই ঘটনা ঘটেছে এবং অসমের শিলচরে একই ঘটনা ঘটেছে। ফলে এই গোটা যে সীমান্তবর্তী অংশ আছে যেটা এখনও পর্যন্ত বেড়াহীন, আনফেন্সড, সেখানে এই ধরনের নাশকতা করার জন্য বাংলাদেশি জঙ্গিদের বড় অংশ তারা এভাবেই, অর্থাৎ বিদেশের মাটিতে বসে এভাবে প্ল্যানিং তৈরি করেছে বলে আমাদের কাছে তথ্য আসছে। এবং শুধু তাই নয়, এতটাই জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশ সহ যে 13টি দেশ যাদের এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করা হয়েছে সৌদি আরবের তরফে, বাংলাদেশে এতটাই নাক্কারজনক জঙ্গি গোষ্ঠী যে সৌদির যুবরাজের এবং তাদের রাজপরিবারের সদস্যদের কুশপুতুল দাহ করা হচ্ছে বাংলাদেশ জুড়ে। যেখান থেকে এই ইসলামের সূচনা, সেখানকার যারা মূল মুখ্য প্রবক্তা বা এই মুহূর্তে যাদের হাতে গোটা বিষয়টা আছে, তাদের কুশপুতুল দাহ করছে বাংলাদেশের জঙ্গিরা। সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং একই সঙ্গে নাশকতা বাংলাদেশ জুড়ে রাস্তাঘাটে বাড়ি ঘর ভেঙে চলছে, যে কারণে কোনো রকম রিস্ক না নিয়ে এই মুহূর্তে যদি রুশ জাহাজ সেখানে প্রবেশ না করে বা রুশ বাহিনী প্রবেশ না করে, তাহলে বাংলাদেশকে টিকিয়ে রাখা, বাংলাদেশকে একটা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে রাখা অসম্ভব হয়ে যাবে। যে কারণে রাশিয়ার গোয়েন্দা সূত্রের খবর পেয়েই ভারতীয় গোয়েন্দারা তৎপর হন বলে আমরা খবর পাচ্ছি। তারপরেই তড়িঘড়ি অপারেশন, অর্থাৎ মহড়া ইন্দ্র থেকে 3টি রুশ যুদ্ধজাহাজ তারা চট্টগ্রামে ফেরে এবং চট্টগ্রামের পুরো নিয়ন্ত্রণ আপাতত হবে রুশ বাহিনী অনেকটাই দেখছে, অর্থাৎ তারাই ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। আনঅফিসিয়ালি আমরা বলছি, অফিসিয়ালি তো অবশ্যই হতে পারে না সেটা। এবং তার পাশাপাশি বিভিন্ন যে আর্মস ফ্যাক্টরিগুলো আছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আছে বা যুদ্ধ কেন্দ্রগুলো আছে বা নৌবাহিনীর ঘাঁটিগুলো আছে, সেখানে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। এবং এভাবেই অনেক বলছেন যে আমাদের এনএসএ অজিত ডোভাল তিনি একটা কৌশলী চাল দিয়েছেন, কৌশলী চাল প্রয়োগ করেছেন দাবার বোর্ডের মতো। ফলে গোটা বিষয়টা সেদিকে এগোচ্ছে। একদমই তাই। অর্থাৎ সত্যজিৎ, সত্যি এই ডোভালের, অজিত ডোভালের এই কৌশলী চালেই কতটা বাজিবাত হচ্ছে একবারে বাংলাদেশ। সব থেকে বড় কথা, এখনো তুমি যে কথা বলছো যে এত সাজওয়ার ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, শুধু তাই নয়, চট্টগ্রামের দখল যেভাবে অন্তত নেওয়া হচ্ছে, তাদের সামগ্রিক ছবিটা কি উঠে আসে সেদিকে আমাদের যেরকম নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীও যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। বাংলাদেশে এই মুহূর্তে রুশ যুদ্ধ জাহাজ যেখানে চট্টগ্রামের দখল নিচ্ছে, চট্টগ্রাম যে বন্দর, সেখানে আস্তে আস্তে একাধিক সাজওয়া ট্যাঙ্ক অন্তত লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, ওয়াকরুজ্জামান তিনি কোথায় রয়েছেন, কি কি তথ্য উঠে আসে, সবটাই এটা চলছে বিশ্লেষণ করলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আরও একবার ফিরবো তার কাছে এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আরও একবার স্বাগত জানাবো সত্যজিৎ। তো বাদ প্রশ্ন, দীপ্তাংশুবাবু, যে বিষয়টা আমরা বাংলাদেশে দীর্ঘদিন প্রোগ্রাম করছি প্রায় 6 মাসের ওপর, এবং দীপ্তাংশুবাবু আপনি দীর্ঘ সময় আপনার বক্তব্য, আপনার মতামত জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি। কারণ অশান্ত বাংলাদেশ এবং তার প্রভাব এ রাজ্যে পড়ছে, এদেশে পড়ছে, এমনটাই গোয়েন্দা রিপোর্ট সোর্স মারফত আমরা পাচ্ছি। এবং যে কারণে যে ছবিটা উঠে আসছে যে মাদ্রিদে বসে প্ল্যানিং করা হয়, যে তথ্য আমাদের কাছে আসছে, পিএফআই যাদের হার্ড ডিস্কে ব্রেক করে বা হার্ড ডিস্কে নির্দিষ্টভাবে যে তথ্য গোয়েন্দাদের কাছে উঠে এসেছিল 2047 2047 এই লক্ষ্য রেখে পিএফআই এগোচ্ছিল দেশে। তার মধ্যে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল, এনজিওকে সামনে রেখে পিএফআই তাদের প্রতিপত্তি বাড়াচ্ছিল, সন্ত্রাসবাদকে বাড়িয়ে দিচ্ছিল, তাদের কোমর ভেঙে দিয়েছে ভারত সরকার ইতিমধ্যে। কিন্তু যে ছবি আসছে যে হঠাৎ কেন ইন্দ্র মহড়া ছেড়ে 3টি রুশ যুদ্ধজাহাজকে পৌঁছে দিল চট্টগ্রামে, কেন ওয়াকারুজ্জামান এর অবর্তমানে ডিজিএফআই মিটিং করতে বসলো মাদ্রিদে, এবং কিভাবে এই দেশকে রক্তাক্ত করার প্ল্যানিং এই আইএসআই এবং ডিজিএফআইয়ের একটা অংশ যারা ওয়াকারুজ্জামান বিরোধী তারা তৈরি করলো, এবং যে তথ্য এই মুহূর্তে ফাঁস হয়েছে আমাদের হাতে এসছে, কি ব্যাখ্যা করবেন গোটা বিষয়টা কতটা ভয়ঙ্কর বলে আপনি মনে করেন? সত্যজিৎ বাবু, এই কিছুদিন আগে আপনারা যেটা প্রস্তাবন করলেন এবং আমরা ডিসকাসও করেছি, বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়ায় গেল এবং কিছু ওনাদের সঙ্গে ডিসকাশন হলো, এবং সাথে সাথে আমরা দেখলাম 3টে যুদ্ধজাহাজ এই গতকাল চট্টগ্রামে পাটেঙ্গা কন্টেনার যে টার্মিনাল
সেখানে 3টে জাহাজ এসে বন্দরে যুদ্ধ জাহাজ এসে বন্দরে এলো। সামনে থেকে বলছে গুডউইল জেস্চার, সামনে থেকে বলছে কোঅর্ডিনেশন বিটুইন টু কান্ট্রিজ। আমিও জানেন, আপনিও জানেন, এবং দর্শক যারা দেখছেন সবাই জানে, কোনো দেশ মানে হঠাৎ করে বাংলাদেশ রুশ এর যুদ্ধ জাহাজ ঢুকেছে, রাশিয়ার সঙ্গে সেরকম ভাবে ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই। যদিও 2023-এ 3 দিনের জন্য একটি যুদ্ধ জাহাজ এসেছিল, তাও 50 বছর পর, 1974-এর পর, কারণ তখন এসেছিল কিছু মাইন ছিল চট্টগ্রাম ওই পোর্টে, সেই মাইন সরাবার জন্য আসা হয়েছিল 71-এর পর, যে ভারতবর্ষ যে বিভিন্ন জায়গায় মাইন ছড়িয়ে রেখেছিল যাতে 7th ফ্লিটের অথবা অন্য কোনো দেশের জাহাজ না আসতে পারে, সেই মাইন ক্লিয়ারিং এর জন্য 1974-এর এই রুশের যুদ্ধ জাহাজ এসেছিল। সেটা ক্লিয়ার করার পর 2023-এর শেষের দিকে এসেছিল 3 দিনের জন্য, এবং এই গতকাল যে দেখলাম 4 দিনের জন্য একটা গুডউইল জেস্চার বলে সামনে, যেটা আপনি বলছেন, এসেছে। এখন কেন এসেছে, কি এসেছে, আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো। একটা প্রশ্ন আপনাকে বিরত রেখে একটু করব, যে আমরা বলছি না যে রাশিয়ার এনএসএ নিকোলাস পাত্রুসেভের সঙ্গে আমাদের এনএসএ অজিত ডোভালের ঠিক কতটুকু কথা হয়েছে বা কি হয়েছে, কিন্তু দীপ্তাংশুবাবু টেকনিক্যাল কারণে আপনিও বলতে পারছেন না, আমরাও পারছি না, কিন্তু অনেকে মনে করছেন যে সরাসরি যদি আমাদের আইএনএস বিক্রমাদিত্য বা বিক্রান্ত পৌঁছে যেত, তাহলে আন্তর্জাতিক স্তরে অন্যরকম একটা সমস্যা তৈরি হতে পারত। তাহলে সেটাকে বাদ রেখেই কি এই রাশিয়ার যুদ্ধজাহাজ সেখানে পৌঁছলো? মানে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। দীপ্তাংশুবাবু, কোনো জায়গায় কোনো একটা দ্বিতীয় দেশ অথবা তৃতীয় দেশ ঢুকতে গেলে সাডেনলি তো আসতে পারে না, এবং রাশিয়া ভারতের হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যালাই। তো তাকে যদি এই যে অবস্থানটা হয়েছে 5ই অগস্টের পর, তক্তা পলটের পর, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার, বাংলাদেশ ইজ নট ইম্পর্টেন্ট, বাট পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, চায়না আছে মেজর প্লেয়ার, ভারতবর্ষ আছে, এখানে যদি জিওপলিটিক্যালি ব্যালেন্সটা হারিয়ে ফেলে, তাহলে ভারতে তো নিশ্চিতভাবে সামনে একটা অবস্থান আছে, কিন্তু তার সাথে সাথে রাশিয়া যেহেতু ভারতের বন্ধু, সে এগিয়ে এসেছে। এবং আজকে সেই কোল্ড ওয়ার এরা নেই শুধু ইউএসএসআর আর আমেরিকা, এখন অনেক প্লেয়ার আছে, জিও স্ট্র্যাটেজিতে প্রচুর প্লেয়ার এসেছে, এটা বড় স্টেজ, এখন প্রত্যেকেরই ইন্টারেস্ট কোথাও না কোথাও আছে। সামনে বলছি ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন টাইস, বাট এটা অন্যভাবে জিনিসটা ঘুরতে পারে। দ্বিতীয়ত, আপনি যেটা রাইটলি ব্রট আউট, যে স্পেনে যে মিটিংটা হলো, আপনার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, তখন হয়তো এটা কেউ জানতো না, যখন আমরা এই প্রোগ্রামটা করি, যে ডিজিএফআই ব্রিগেডিয়ার জেনারেল, যিনি কম্বাট টেররিজম আর ইন্টেলিজেন্স ব্যুরো অফ বাংলাদেশ দেখে, তার সঙ্গে আইএসআই এর বিভিন্ন অফিসার এবং এমআইটি টার্কির, এরা একসঙ্গে বসেছে। এটার সঙ্গে আপনি যেটা বলেননি, আমি আর একটা অ্যাড করি, এখানে আতাউল হক বলে একজন বাংলাদেশ অরিজিনের ভদ্রলোক আছে, আমি ছবি আপনাকে পাঠিয়েছি, যখন সুবিধা হবে আপনি দেখাবেন। এই আতাউল হক 2017-এ স্পেনে ওকে ধরা হয়েছিল। কেন ধরা হয়েছিল? যে টেররিস্ট ফান্ডিং, যেটা আপনি বললেন, পিএফআই, আইসিস এবং বিভিন্ন এই সালাদি যে জিহাদিস আছে, তাদের একটা হিউজ ফান্ডিং এই বাংলাদেশ অরিজিনের ম্যাড্রিড থেকে এই মিস্টার হক করতেন, ওনাকে ধরা হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই যখন মিটিংটা হলো এই কিছুদিন আগে, লাস্ট উইকে, এই সামনে একটা গোয়েন্দাদের কনফারেন্সের সামনে একটা ফাসাদ করে এই যে মিটিংটা হলো, এই যে 3টে দেশের স্পেসিফিক, স্পেন কিন্তু এই আতাউল হককে তার 4 দিন আগে কিন্তু জেল থেকে ছাড়া দিয়েছে। কেন দিয়েছে আমি প্রশ্ন চিহ্ন রাখলাম। তার সঙ্গে এই যে আপনি বলছেন যে কমপ্লিট একটা প্ল্যানিং হয়েছে, যে পিএফআই, যেটা আমরা পশ্চিমবাংলায় দেখলাম, হঠাৎ অগ্নিগর্ভ হয়ে উঠলো মালদা, মুর্শিদাবাদ এবং যে ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া, কিছু জায়গায় মেঘালয়ে হয়েছে, কিছু শিলচরে হয়েছে। এই যে চেঞ্জ ইন দ্য ডাইনামিক্স হচ্ছে, এটা কিন্তু ভারত সরকার খুব ক্লোজলি মনিটর করছে। বিভিন্ন যে গোয়েন্দা এজেন্সি, এক্সটার্নাল এজেন্সি অফ ইন্ডিয়া এটাকে মনিটর করছে। এবং আমি আপনাদের বলছি যে এনার আরেকজন ভাই ছিল, সিজুল সিফান, ইনি মারা গেছিলেন আইসিস এর সঙ্গে লড়াই করার জন্য। ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্র সেনাকে মেরেছিলেন ভাইকে। এখন এনাকে ছেড়েছে এই ওনাদের কনফারেন্সের 4 দিন আগে। এবং আমাদের কাছে সূত্রের খবর, হিউজ অ্যামাউন্ট অফ মানি, এর একটা নেটওয়ার্ক স্পেন থেকে চলে। স্পেনের ভূমি কেন অ্যালাউ করছে যে
স্পেন ইজ পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ক্লোজ রিলেশনশিপ আছে ডিপ্লোম্যাটিক্যালি। তারা তাদের জমির থেকে অ্যালাউ কেন করতে এইভাবে আমি প্রশ্নচিহ্ন রাখলাম। এটাও প্রশ্নচিহ্ন রাখলাম যে আইএসআই, বাংলাদেশের ডিজিএফআই এবং এমআইটির হেড ইব্রাহিম কেন ওখানে মিটিং করলো, এবং একটি মাত্র সূত্র যেটা আমাদের কাছে ক্লিয়ার, ভারত বিরোধী ওখানে প্ল্যানিং হয়েছে, কিরম ভাবে ভারতকে আঘাত করা যায়। ঠিক, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন দীপ্তাংশু বাবু, যে আজকে যে ভারত সীমান্ত জ্বলছে, এ রাজ্যের বিভিন্ন জেলাগুলো জ্বলছে, তার গোপন প্ল্যান হয়েছে। আমরাই প্রথম জানাচ্ছি, 7ই এপ্রিল আমাদের কাছে সোর্স পারপথ খবর এসছে, গোয়েন্দা রিপোর্ট অনুসারে খবর এসছে আমাদের কাছে। 7ই এপ্রিল এখান থেকে, কলকাতা থেকে প্রায় 8,000-9,000 কিলোমিটার দূরে বসে মাদ্রিদে প্ল্যানিং হয়েছে। প্ল্যানিংয়ে ছিল টার্কির যে এমআইটি রয়েছে, ফদ্দাদ বলা গোয়েন্দা সংস্থা যারা পিএফআইকে ফান্ডিং করতো, আইএসআই রয়েছে এবং বাংলাদেশের ওয়াকারুজ্জামানের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত ডিজিএফআই কর্তারা এই মিটিং করেছেন। ইতিমধ্যে সেই গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ঠিক ওপার বাংলায়, বাংলাদেশে, যে কারণে রাশিয়ার যুদ্ধজাহাজ আমরা পাঠাতে অর্থাৎ যেতে বাধ্য হয়েছে এবং প্রয়োজনে আরও বড় কোনো সিদ্ধান্ত হবে। প্রয়োজনে আমাদের যদি ধৈর্য নিয়ে খেলা হয়, সেক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্তের পথে ভারত এগোবে, সে কথাই হয়তো বিশেষজ্ঞরা বলবেন। একেবারে সত্যজিৎ, তোমাকে ধন্যবাদ জানাবো, সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন। দীপ্তাংশু বাবুকেও অনেক ধন্যবাদ জানাবো একটা সুন্দর আলোচনা আমাদের সামনে উঠে আসার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওয়াকারুজ্জামান তিনি কোথায় গেলেন বা কেনই বা হঠাৎ চট্টগ্রামে এই রুশ যুদ্ধ জাহাজ? অনেকগুলো পরিস্থিতি কোন দিকে বাঁক নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। আজকে 0 আওয়ার এখানে শেষ করব। সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।